স্বাগতম। আজকে আলোয় ভুবন ভরায় আমরা একটু গল্প করব এমন একজন ব্যক্তিকে নিয়ে যার জন্মদিন এই গেল কয়েকদিন আগে। বুঝতেই পারছেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ফিরে যেতে চাইছি আজকে। আলোচনার কারণেই যে রবীন্দ্রনাথকে আমরা বিভিন্নভাবে দেখি, কেউ ঈশ্বর ভাবেন তাকে, কেউ সাথী ভাবেন, কেউ বন্ধু ভাবেন, কেউ প্রেমিক ভাবেন, নানাবিধ সংজ্ঞা তাকে দেওয়া হয়। কেউ দেখতেও পারেন না, এমন লোকও যে নেই তা নয়। বিশেষ করে আমরা যারা আমার প্রজন্মই বলি, যারা পাকিস্তানি প্রজন্ম, পাকিস্তানে আমরা বড় হয়েছি, আমরা তো আমাদেরকে শেখানো হয়েছে সর্বসময় যে রবীন্দ্রনাথকে ত্যাগ করতে হবে, রবীন্দ্রনাথ পরিত্যাজ্য। আমরা মাথায় ঢোকেনি বলেই ওই বেয়াদবিটা করেছিলাম ৭১-এর মুক্তিযুদ্ধ, যার মধ্যে দিয়ে আমরা কেবল বাংলা ভাষাকে, বাঙালির সংস্কৃতিকে, বাঙালির রাজনীতি অর্থনীতিকে স্বাধীন করিনি, স্বাধীন করেছি রবীন্দ্রনাথকেও। আবার রবীন্দ্রনাথের হাত ধরেই কিন্তু আমরা যুদ্ধ করেছি, হাতে হাত রেখে। অনেকে জিজ্ঞেস করেছে আমাদেরকে যে রবীন্দ্রনাথে কি আছে, আমরা বললাম যে আমাদের মুক্তিযুদ্ধের হাতিয়ার আছে তার হাতে। তো এমন যে ব্যক্তি, তাকে নিয়ে একটু গল্প করা যেতেই পারে, আড্ডা দেওয়া যেতেই পারে। সেই জন্যে এই আড্ডায় আজকে আমার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, সর্বগুণে গুণান্বিত আমার পরম শ্রদ্ধেয় হায়াত মাহমুদ। যেমন থাকে একজন তরুণ বন্ধু আছে আজকে, তার নাম হচ্ছে সেমন্তী মঞ্জুরি। সে গান করে, সবচেয়ে বড় কথা ছাত্রী এখনো বিশ্ববিদ্যালয়। সরাসরি গল্পে চলে যেতে তাহলে রবীন্দ্রনাথ কেন আজকে এতভাবে আলোচিত হয় এবং আমাদের জীবনে রবীন্দ্রনাথের প্রভাবটা কি ধরনের, এই নিয়ে একটু আপনি আলোচনা শুরু করবেন। আমি চাইছি নবপ্রজন্মের শ্রীমন্তী কিছু বলুক, ওর কাছে রবীন্দ্রনাথের কি। ওর প্রজন্মেরই মানুষ তো সবচেয়ে বেশি এখন বাংলাদেশের জনসংখ্যায়, কাজে ওর কথাগুলোর অনেক মূল্য আছে। হায়াত ভাই বলুন। স্পষ্ট কথা সোজাসুজি বলা ভালো। একটি প্রশ্ন যে কেউই তুলতে পারে, আমাদের দেশে সাক্ষরতার হার তো খুব কম। স্কুলে যারা যাওয়া আসা করে রবীন্দ্রনাথ পড়তে হয়, পাঠ্যসূচিতে আছে, রবীন্দ্রনাথ নামটি জানে, আর জানে যে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সাল সেটাও ঠিকমতো বলতে পারবে না, যে ১৯১৩ সাল। রবীন্দ্রনাথ সাধারণ লোকের কাছে একটি নাম এবং খুব একটি গুরুত্বপূর্ণ নাম, এটা তারা জেনে এসেছে। কিন্তু গুরুত্বপূর্ণ কেন সেইটে জানার ও জানাবার ভার আমাদের মতো মানুষজনের, যারা কম বেশি একটু আধটু লেখাপড়া করেছি। ভারতবর্ষের ভিতরে বাংলা ভাষা আছে, বাঙালির সংস্কৃতি আছে, বাঙালির হাজার বছরের পুরনো ঐতিহ্য আছে। এই বিষয়টি পৃথিবীর সামনে রবীন্দ্রনাথের ভিতর দিয়ে প্রথম প্রকাশিত হলো। গীতাঞ্জলির ভূমিকা লিখেছিলেন, এটা খুব মনে রাখার মতো, তখনকার সবচেয়ে বড় ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটস, তিনি ভূমিকা লিখেছিলেন। কিন্তু নোবেল কমিটিতে ইয়েটস প্রস্তাব করেননি, করেছিলেন টি স্টার্জ মুর নামে আর একজন কবি। আর নোবেল কমিটিতে একজন মাত্র অল্প স্বল্প বাংলা জানতেন। তিনি লিখেছিলেন যে তার জানা মতে ইউরোপের সবচেয়ে বিখ্যাত কবি গয়েটের পরে এত বড় কবি সারা পৃথিবীতে আর আসেননি। অতএব রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া হোক, নোবেল পুরস্কার পাওয়ার তিনি যোগ্যতম ব্যক্তি। এই রবীন্দ্রনাথের ভাগ্যে নোবেল পুরস্কার, বা আমাদের ভাগ্যে নোবেল পুরস্কার জুটল। রবীন্দ্রনাথ ঘরোয়া বৈঠকে বলছেন, আচ্ছা ওরা যে পুরস্কারটা দিল ওরা বুঝে শুনে দিয়েছে তো নাকি এর জন্য আমাকে আবার অনেক হ্যাপা টানতে হবে, দিয়েছি এখন আমরা চাইছি এইগুলো দাও। একটা গল্পের কথা মনে পড়ে গেল হায়াত ভাই প্রসঙ্গত। রবীন্দ্রনাথ যখন যেদিন পেলেন পুরস্কারটা, ওই দিন যখন খবরটা তার কাছে এলো তখন উনি শ্রীনিকেতনে ঘুরে ঘুরে দেখছেন ওখানে বনায়ন হবে। তো আমার ঠিক মনে নেই
খুব সম্ভবত ক্ষিতিমোহন সেন শাস্ত্রী অথবা সঙ্গের একজন কাউকে টেলিগ্রামটা উনি পড়ে একটু মুচকি এসে দিয়ে বললেন যে জল নিষ্কাশনের ব্যবস্থাটা হয়ে যাবে এবারে। মানে প্রচণ্ড বৃষ্টিতে পানি জমে যেত, সেখানে গাছ হতো না, তো ওটার জন্য একটা কিছু করতে হতো পরিকল্পনা, যাতে অনেক পয়সার দরকার, নোবেল পুরস্কারের পয়সাটা দিয়ে সেই কাজটা হয়ে যাবে। রবীন্দ্রনাথ কোনো কাজ অমনোযোগ দিয়ে কখনো করেননি। এর মধ্যে সংসার চালিয়েছেন, সংসার সমস্ত কাজ, কখন জ্বর হলো, উনি আবার এ খুব পছন্দ করতেন হোমিওপ্যাথি আর বায়োকেমিক। তিনি আবার বলতেন না যত রকম টেম্পারেচার ছিল, আচ্ছা এই বায়োকেমিকে এই বড়িটা খাওয়াও, এবং সুচারু ছিলেন, সমস্ত কিছুর ব্যাপারে যত্নশীল। ওই বিষয়টাতে তার লাইফস্টাইলের সম্বন্ধে আমরা আসবো একটু বাদে। আচ্ছা, একটা ছোট্ট বিরতি দিয়ে আপনার কাছেই আসছি। আচ্ছা, হায়াত ভাই কিছু একটা বলতে চেয়েছিলাম, রবীন্দ্রনাথের মনে হয় না জমিদার বাড়ির ছেলে, তারপরে প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছেন। ঠাকুরবাড়ির এমনি আমি ওখানে প্রথম খুব বড় একটা ছবি তাদের সবচেয়ে বড় বোন স্বর্ণকুমারী দেবীর পাই, তো নিচে লেখা ছিল না বা লেখার দিকে আমার নজর যায়নি। আমি এখানে মেম সাহেবের ছবি কেই নি, হঠাৎ নজর, আরে স্বর্ণকুমারী দেবী, একেবারে ইম্যাকুলেট একটা রূপ। তুমি তো রবীন্দ্রনাথের গান করো, ভালো গান করো। রবীন্দ্রনাথের যে দর্শন, রবীন্দ্রনাথ যে ব্যক্তি, রবীন্দ্রনাথের যে ইতিহাস আজকে তরুণদেরকে কি স্পর্শ করে, করলে কিভাবে করে? যারা গান করছে না তাদের কাছে রবীন্দ্রনাথ ওরকমই, ছোটবেলা থেকে কবিতা পড়ে আসছে বা জেনে আসছে যে বাংলার প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত কবি তিনি। তবুও একটা ইন্টারেস্ট আমি বলবো থেকেই যায় রবীন্দ্রনাথের ব্যাপারে সবার, মানে আমাদের তরুণদের মধ্যে, সেটা আমি লক্ষ্য করতে পারি। রবীন্দ্রনাথের দর্শন হয়তো যারা পড়াশোনা করে তাদের চিন্তাভাবনাটা একটু অন্যরকম হবে, একেবারেই সাধারণ যারা, তারা মূলত গান বা কবিতাটা নিয়েই বা নাটক নিয়ে, এগুলো নিয়ে মূলত ইন্টারেস্ট শো করে, আমি যেটা বুঝি। আর আমি যেহেতু গান করি, আমার কাছে রবীন্দ্রনাথ আশ্রয়, ভরসার জায়গা, সাথী বলা যায়, এভাবে আমি ভাবতে পছন্দ করি। রবীন্দ্রনাথকে এই ধরনের একটি জায়গায় যে একেবারে আমার ঘনিষ্ঠ একজন মানুষ, এরকম কি আজকে তরুণরা ভাবে, কেউ কেউ ভাবতে পারে? রবীন্দ্রনাথকে নিয়ে কি চিন্তা করে, একটু জিজ্ঞেস করি। চিন্তা করে, আমি বলবো যারা আসলে পড়াশোনাটা করে রবীন্দ্রনাথ নিয়ে, তারাই মূলত চিন্তাটা করে, আমার যা মনে হয়। আমাদের স্বাভাবিক প্রবণতাই হলো যে আমরা বর্তমান নিয়ে বেঁচে আছি, বর্তমান নিয়েই ভাবি, অতীতের দিকে চোখ, মানে বুদ্ধিমান মানুষ ছাড়া অতীতের দিকে চোখ রাখে না। অচলায়তন বলে একটি নাটক রবীন্দ্রনাথের, যে নাটকে আমরা একাধিকবার অভিনয় করেছি, সেখানে একটি সংলাপ আছে, দাদা ঠাকুরকে পঞ্চক জিজ্ঞেস করছে, তুমি এত ভরসা কোত্থেকে দাও ঠাকুর, এত বল ভরসা কোত্থেকে দাও? তো প্রসঙ্গক্রমে দাদা ঠাকুর বলছেন যে যে ছেলের ভরসা নেই সে অন্ধকারে মাকে না দেখতে পেলেই কাঁদে, আর যার ভরসা আছে সে অন্ধকারে দুহাত বাড়ালেই মাকে বুক ভরে পায়। তখন মা যদি জিজ্ঞেস করে আলো চাই, ছেলে বলে তুমি থাকলে আমার আলো যেমন অন্ধকারও তেমনি। বলেন এইরকম ভাষায়, এরকম প্রাঞ্জল ভাষায় জীবন ঘনিষ্ঠ এরকম একটি কথা কয়জন লেখক আমাদেরকে দিতে পেরেছেন? রবীন্দ্রনাথ ব্যক্তি চরিত্র আমাদের মতো না। আমি রবীন্দ্রনাথকে কখনোই সাধারণ মানুষের, সাধারণ রক্ত মাংস ভেতরে নার্ভ হাড়টা সবই আমাদের মতো, কিন্তু আমাদের মতো না। রবীন্দ্রনাথ যখন শেষে অপারেশন হয়, বিধান রায় বলছেন আরে অবশ্য অপারেশন, এই তো একটা ফোড়া কাটার মতো ব্যাপার, এটা কোনো এটা ব্যাপার নাকি? নীরতম বলছেন যে বিধান দেখেন সব ঠিক আছে, মানুষটা তো রবীন্দ্রনাথ, সব ঠিক আছে মানলাম, মানুষটা তো রবীন্দ্রনাথ, তুমি ছুরি লাগাবে, লাগবার আগে একবার চিন্তা করো। এবং রবীন্দ্রনাথ ছুরি লাগানো হলো, রবীন্দ্রনাথ তাঁতি তো মারা গেলেন। বিধান রায় বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, কাটা ছিল তো আপনার দেহে হচ্ছে না, আপনার মাথায় হচ্ছে। বলে কিরকম? বলে যে এই অপারেশনটা করলে আপনার মাথাটা একটু খুলে যাবে। আচ্ছা, রবীন্দ্রনাথের একটা কবিতা আপনি সূর্যাবর্ততে দেওয়া হয়েছে, শঙ্খ
বাবু দিয়েছেন আর কি, শেষের দিকে ব্যাখ্যা দিয়েছেন ওই যে রূপনারায়ণের কোলে যে উঠলাম, এই কবিতাটার শেষে 2 লাইন উনি বদলাতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে শেষ 2 লাইন ঠিক হলো না, আমি একটু হয়ে উঠি তারপরে, কিন্তু বিধান বলেছে অপারেশনের পর আমার মাথাটা খুলে যাবে, তখন হয়তো আমি ঠিক করে দেবো, রেখে দাও, আমি ফিরে এসে 2 লাইন লিখে দেবো। আর ফেরা হলো না। রবীন্দ্রনাথের প্রভাব আমাদের রাজনীতির উপরে, এই সম্বন্ধে 2-1টি কথা আপনার কাছে আরো শুনতে চাইব একটা ছোট্ট বিরতির পরে। ফিরে এলাম আলোয় ভুবন ভরায়। আমরা চেষ্টা করছি রবীন্দ্রনাথের ভেতরে ঢোকার, গভীরে যাওয়ার, কিন্তু রবীন্দ্রনাথ এত বিশাল এক ব্যক্তি যে তার ভেতরে প্রবেশ করা একটু দুষ্কর। তারপরে এক একজন রবীন্দ্রনাথকে একেবারে পেতে পারেন। হ্যাঁ, পেতে পারি। একটি প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলি। তো আমি তখন ক্লাস 8-এ এরকম পড়ি। তো সারা বাংলাদেশে তখন মহামারী আকারে টাইফয়েড দেখা দিয়েছে এবং তখন ওই টাইফয়েডের কি যেন কি মাইসেস্টিন ক্লোরোমাইসেস্টিন মনে হয় 16 টাকা দাম ছিল, 1000 টাকাতে বিক্রি হয়েছে ব্ল্যাকে, এই রকম। তখন কোথায় জানি আমি কিনেছিলাম না বাড়িতে গীতাঞ্জলি ছিল, আমি ওই রোগশয্যায় শুয়ে তো নিজে নিজে সুর করে কি ওগুলো তো গান গীতাঞ্জলি, অত আমি নিজের সুর দিয়ে গীতাঞ্জলি আমি অসুখে শুয়ে শুয়ে গাইতাম। এর মধ্যে শান্তি ছিল। হ্যাঁ। তোমার কাছে রবীন্দ্রনাথ কি নিয়ে আসেন, কি বার্তা নিয়ে আসেন? আগে তো প্রথমে তো যখন শুরু করেছিলাম তখন সুরটা বেশি আকৃষ্ট করতো, তবে এখন কথাগুলো পড়লে বুঝতে পারি যে মানে এত সুন্দর বাণীগুলো যে প্রভাবিত করে আমাদেরকে, সেটা বুঝতে পারি খুব সুন্দর করে। কিন্তু তখন কি কোনো কিছু তোমার মনের মধ্যে কাজ করে যখন তুমি গান করো রবীন্দ্রনাথের? গানের ভাবনাটাই মাথায় রাখার চেষ্টা করি যখন করি, বা কিছু গান আছে একদমই মানে সারাক্ষণই মনে হতে থাকে, হয়তো করছি না। যেমন একটা গান আছে, আমি করি না কখনো, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, কিন্তু গানের কথাগুলো এত সুন্দর। বলো তো একটু কথাগুলো, তাহলে সেই কথাগুলোর উপর আলোচনা হতে পারে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, বাহ, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। মূল কথাটা কি, মানুষ মাত্রই লোভী, চাহিদার কোনো শেষ নেই। শেষ নেই, এ থেকে তুমি আমাকে বাঁচালে, তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ, এখানে আরেকটা লাইন আছে, অতি ইচ্ছারও সংকট হতে, অতি ইচ্ছারও সংকট। অতি ইচ্ছা কি, অতি ইচ্ছা তো লোভ। হ্যাঁ, সেটার আবার সংকট। আচ্ছা, এইবারে একটা ছোট্ট বিষয় আপনার কাছে, যে আমরা যে সময়টা পার করে এসেছি বাংলাদেশের স্বাধীনতার আগে, সেই 30টি বছর যখন আমাদেরকে আমাদের যা কিছু ভালো তার থেকে দূরে রাখবার একটা চেষ্টা চলেছিল, পাকিস্তানিরা করেছে। রবীন্দ্রনাথ তার মধ্যে সবচেয়ে বড় যে আমাদের সম্পদ, তার থেকে আমাদেরকে বঞ্চিত করবার চেষ্টা ছিল। ফলে একটা সময় এসছে যখন আমাদের রাজনীতিতে রবীন্দ্রনাথ একটি বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। আমি আপনাকে এই বিষয়ে একটু আলোকপাত করতে বলব। বাংলাদেশ নামক এই যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি আমাদের হাতে থেকে এরকম করে তুলে দেয়নি, এটা আমাদের যুদ্ধ করে জয় করতে হয়েছে এবং সেই যুদ্ধের সঙ্গী ছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে নিয়ে তার গান গাইতে গাইতে যুদ্ধ করা হয়েছে। বাংলাদেশের বাঙালি অন্তত রবীন্দ্রনাথকে নিয়ে বেঁচে আছে, বেঁচে থাকার কথাও। যেমন বলি 25শে বৈশাখ, পয়লা বৈশাখ থেকে শুরু। এই যে পয়লা বৈশাখে এখানে যেরকম বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে রাজধানী শহরে, ছোট মফস্বল শহরে, গণ্ডগ্রামে, স্কুলে, নানান জায়গায় পয়লা বৈশাখ কিন্তু উদযাপিত হয়। উৎসাহ হয়ে গেছে একটা। হ্যাঁ, একটা উৎসাহ হয়েছে। এটা কিন্তু কেউ বলে দেয়নি পয়লা বৈশাখ তুই কর, এটা বর্ষ শুরুর দিন। পয়লা বৈশাখ থেকে আর 24 দিন পরেই 25শে বৈশাখ রবীন্দ্রনাথ এসেছিলেন যে তারিখে। তো আমাদের এই যে বৈশাখের ধারণার সঙ্গে এই সবচেয়ে সেকুলার একটি দিন, এটা ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে এই পয়লা বৈশাখ, যা আমার বাঙালির নববর্ষের প্রথম দিন, আবার একটি নববর্ষে আমি পা দিলাম, আরেক বছর হয়তো বাঁচবো কতদিন, তাই না? এই বোধ, এই আনন্দ অন্তত বাংলাদেশের বাঙালির মনে জেগে থাকে। আমি এই প্রসঙ্গতে একটি কথা, আপনি মুক্তিযুদ্ধের কথা তুললেন, সেই প্রসঙ্গে বলি যে আমি
আমরা তো তখন খুবই তরুণ, আমরা যুদ্ধে চলে গেছি, উত্তেজনার বশে যুদ্ধ করেছি। যখন গেছি তখন রবীন্দ্রনাথকে সেইভাবে তো চিন্তা করিনি, করার সময়ও আসেনি, সুযোগও পাইনি। ওই ছায়ানটের গান টান শুনতাম, রবীন্দ্রনাথ সঙ্গীত। হঠাৎ একবার ওই ওয়াহিদ ভাইদের একটা স্কোয়াড ছিল, যেটা ওই যার উপরে ভিত্তি করে মুক্তির গান হয়েছে আচ্ছা, ছবিটি, তাদের গাওয়া একটি গান হঠাৎ করে, আমি তখন কাজ করছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্যে বনগাঁর কাছে একটি বর্ডারের ক্যাম্পে। তো একটা গানের কিছু কথা ভেসে এলো। গান হচ্ছে দেশে দেশে ভ্রমি তব দুঃখ গান গাহিয়ে। এই গানটি শোনার পরে আমার মনে হলো যে রবীন্দ্রনাথ কি তখন জানতেন যে বাংলাদেশের মানুষ দেশে দেশে ভ্রমি তব দুঃখ গান গাইবে? নগরে প্রান্তরে বনে বনে অশ্রু ঝরে দুই নয়নে। জানতেন, রবীন্দ্রনাথের একটা কথা আছে, জানতেন যে বাঙালি হ্যাঁ, এই দুঃখ ভারাক্রান্ত মনে গান গাইবে। গানের প্রসঙ্গে যখন এলো, আজকে আমার অনুষ্ঠানের সময়ও শেষ, একটি ছোট গান শুনি সেমন্তী তোমার কাছে। গান শুনতে শুনতেই আমাদের অধিবেশন শেষ হবে। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে মধুর আলস